আপনি কি খ্রিস্টানিটি বলছেন? আপনার খ্রিস্টানিটি কত পুরনো? আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম হলো সনাতন, আপনাদের তো খ্রিস্টানিটি সবে 2500 বছর পুরনো। আরো অন্যান্য ধর্ম রয়েছে, কেউ 1000-1500 বছর পুরনো। বলছি ইংল্যান্ডের মানুষেরা বা ব্রিটিশার্সরা ভারতে এসে ভারতের খুব কল্যাণ করেছে, যাতে ভারতবর্ষকে ভালো করে লুট করতে পারে, কি ভারতবর্ষের কাঁচা মাল ইংল্যান্ডে নিয়ে যেতে পারে। অন্য কারোর সামনে বলেন না, আপনি তাহলে মার খাবে। রামকৃষ্ণ দেবের সঙ্গে যে সাক্ষাৎটা হয়েছিল, ঠিক কবে হয়েছিল? মানে রামকৃষ্ণ দেব যে স্বামীজির মধ্যে একটা আলাদা কিছু সম্ভাবনা দেখেছিলেন ভারতবর্ষকে নিয়ে, মানে ওটা হয়তো স্বামীজি নিজেও জানতেন না, মানে নিজেকে হয়তো অতটা বিশ্বাস করেনি যতটা হয়তো রামকৃষ্ণ দেব স্বামীজিকে করেছিল। তো বন্ধুরা, কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেলের নতুন একটা পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমাদের পডকাস্টের অতিথি হলেন রূপম দে। দাদা ইংরাজিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছিলেন এবং বর্তমানে উনি একজন ফিল্ম ডাইরেক্টর। এই পডকাস্টে আমরা স্বামী বিবেকানন্দকে নিয়ে আলোচনা করেছি। স্বামী বিবেকানন্দ হলেন ভারতবর্ষের আধ্যাত্মিক প্রতিমূর্তি। তাই তো রোমা রুলা বলেছিল, তুমি যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে স্বামী বিবেকানন্দকে পড়ো। এই ভিডিওতে স্বামী বিবেকানন্দের ছোটবেলা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে ওনার সাক্ষাৎকার, স্বামীজি যে খালি পায়ে হেঁটে সারা ভারতবর্ষ পরিভ্রমণ করেছিলেন, 1893 সালে আমেরিকার শিকাগো ধর্ম মহাসভায় সেই স্বামীজির ঐতিহাসিক বক্তৃতা এবং পাশ্চাত্য দেশে স্বামীজির বিভিন্ন কর্মকাণ্ড আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। একজন ভারতীয় বাঙালি হিসেবে যদি আমরা দেশকে জানতে চাই বা দেশের জন্য কাজ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের স্বামীজিকে যেমন জানা উচিত, ঠিক তেমনি স্বামীজিকে পড়াও আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। তাই তো ভিডিওটা পুরোটা দেখতে আমার অনুরোধ রইল। এই চ্যানেলে আমি মূলত বিভিন্ন স্যারেদের সঙ্গে পডকাস্টিং করি এবং বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউটগুলোকে ভিডিও ব্লগের মাধ্যমে তুলে ধরি। তাই তোমরা যদি একটা সাকসেসফুল কেরিয়ার গড়ে তুলতে চাও, তাহলে অবশ্যই কেরিয়ার গাইডেন্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার দাদা। নমস্কার। তো বলো, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো বিন্দাস আছি একদম, মানে ভিডিও বানাচ্ছি, তোমাদের ইন্টারভিউ নিচ্ছি, খুব ভালো, খুবই ভালো লাগছে। আর বিভিন্ন মানে ব্লগগুলো করছি এডুকেশন ইনস্টিটিউটের। আমি নিজের কাজে একদম স্যাটিসফাই আছি। খুব ভালো, ওইটাই দরকার। একদম একদম, কাজের প্রতি কিন্তু এনার্জি যদি না হয় না, মানে ঠিক হয় না ব্যাপারটা। তো বলো, তুমি তোমার ছোটবেলাটা বলো, কিভাবে কাটিয়েছিলে? ছোটবেলাটা আমি আমার বাড়ি দত্তপুকুর, মানে বারাসাতের পর দত্তপুকুর। তা ওইখানেই আমি যেরকম আর 5টা ছেলে মেয়ে কাটায় ঠিক সেইভাবেই কাটিয়েছি। মানে খেলাধুলা করে, পড়াশোনা করে, দুষ্টুমি করে, যেরকম ভাবে কাটে আর কি। তো ওখানে লোকাল স্কুল কলেজ করেছি ওখানে। তারপর সেখান থেকে আমি এখন কাজের সূত্রে ইয়েতে থাকি, টালিগঞ্জে থাকি। তো এই ছোটবেলাটা এইরকম খুব সাধারণ এরকম ভাবে কাটে আর কি। ওকে, আর তুমি অ্যাকচুয়ালি কোন স্ট্রিম নিয়ে পড়েছো? আমি পড়েছি মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করেছি। ওকে, হ্যাঁ, এবং তার সাথে আমি ইংলিশে গ্র্যাজুয়েশনও করেছি, জানার জন্য জাস্ট। ওকে ওকে ওকে, হ্যাঁ, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বসে রয়েছে, তার সাথে ইংলিশটা নিয়ে তুমি পড়াশোনা করেছো। ওকে ওকে, মানে ইংলিশ লিটারেচার নিয়ে গ্র্যাজুয়েশন করেছি। ওকে, ওটা নিয়ে তারপরে তো এমনি নিজস্ব পড়া তো আলাদা পড়া রয়েছে। আমি পড়া খুব নেশা আমার। ওকে ওকে ওকে, আর এই তুমি এখন বর্তমানে কি করছো? বর্তমানে আমি ফিল্ম ডিরেক্ট করি। ওকে, টালিগঞ্জে, বেঙ্গলি ফিল্ম। ওকে ওকে, স্বামী বিবেকানন্দকে নিয়ে যে আজকে আমরা আলোচনা করব, তো এই স্বামীজির ব্যাপারে তোমার ইন্টারেস্টটা কি করে জন্মালো? হ্যাঁ, এটা খুব সুন্দর প্রশ্ন করলে, যে স্বামীজি বিষয় ইন্টারেস্ট। অ্যাকচুয়ালি দেখো, আমি ট্রুথ সন্ধানী, সত্য সন্ধানী মানুষ। সত্যের ছোটবেলা থেকেই সত্যকে খোঁজার, সত্যকে জানার, অনেক কিছু জানতে হবে এরকম একটা প্রবণতা রয়েছে আমার। তার জন্য পড়াশোনা করা, বিভিন্ন জায়গায় যাওয়া, রিসার্চ করা, এরকম করতে করতে এই সত্য যখনই আমি সন্ধান করছি, তখন প্রথম নাম যে কটা আসবে ভারতবর্ষে অন্যতম হচ্ছে স্বামী বিবেকানন্দ। আসবেই, তার বিষয় না পড়লে সত্য কখনো সন্ধান হবে না। তাই স্বাভাবিকভাবেই স্বামীজির বিষয় আসলো, ঠাকুরের বিষয় আসলো, আমাদের পরম পূজনীয় শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা, এনাদের বিষয় জানি। এবং যত জানতে শুরু করি তত আরো গভীরে যেতে শুরু করি। দেখলাম পুরো আকাশের মতো, শেষ নেই। যত গভীরে যাচ্ছি আরো তলিয়ে যাচ্ছি, আরো তলিয়ে যাচ্ছি, এর শেষ নেই। এই মনে হয় ছুঁয়ে ফেলবো আকাশটাকে, কিন্তু ছুঁতে পারছি না। যেই ছুঁতে যাবো দেখবো আরো উঁচুতে, আরো ছুঁতে যাবো দেখবো আরো উঁচুতে। ঠিক
এনারা হলো ঠিক সেরকমই একজন মানুষ যার কোনো তল নেই। তাই পড়তে পড়তে এদেরকে নিয়েই পড়েছিলাম একসময়, এনাদের উপর রিসার্চ করি, এনাদের উপর মানে প্রায় উৎসর্গ করে দিয়েছিলাম, এবং এখনো চলছে সেটা। আচ্ছা, বাহ, খুব ভালো। মানে আমাদের এদেরকে নিয়ে তো পড়াশোনা করাটা উচিত, ঠিক আছে? মানে শুধু বাঙালি নয়, মানে সারা ভারতবর্ষের প্রতীক হচ্ছেন স্বামীজি। একদম, ঠিক আছে? মানে রবীন্দ্রনাথ ঠাকুর তো নিজে বলেছেন যে তুমি যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে স্বামীজিকে পড়ো। আর রোমানুল্লাহ বলেছিলেন যে স্বামী বিবেকানন্দ হলেন রক্তে মাংস করা ভারত প্রতিমা, মানে ভারতবর্ষের আধ্যাত্মিক প্রতিমূর্তি হলেন স্বামীজি। একদম, ঠিক আছে? এবং ওনার মধ্যে শুধু পজিটিভিটি আছে, নেগেটিভিটি নেই। ঠিক আছে? তো আমাদের তো এনাদের প্রতি পড়া উচিতই। একদম, কারণ আমরা যদি আমাদের নিজেদের জানতে চাই, আমরা যদি আমাদের দেশকে জানতে চাই, তাহলে একমাত্র পথ হলো বিবেকানন্দ সাহিত্য, রামকৃষ্ণ সাহিত্য, তাই তো? একদম একদম। তো স্বামী বিবেকানন্দের ছোটবেলা, তো স্বামী বিবেকানন্দ তো আমরা সবাই জানি যে খুবই ডানপিটে ছিলেন ছোটবেলা। দেখো, স্বামী বিবেকানন্দ, এই যে তুমি যেটা বললে, তোমার কথা থেকে শুরু করি, যে খুব ডানপিটে ছিল, খুব দুরন্ত প্রকৃতির বাচ্চা ছিল। এখানে একটা জিনিস বুঝতে হবে, এটা অনেকেরই খুব মিসকনসেপশন আছে এটা নিয়ে, যে দুরন্ত বাচ্চা আর শান্ত বাচ্চা, মানে একজন খুব ছটপট করছে, লাফাচ্ছে, দৌড়াচ্ছে, মানে কিন্তু সে কিন্তু খুব দুরন্ত মানসিকতার নয়, এরকম হতে পারে না। আবার কেউ চুপচাপ বসে আছে মানে সে কিন্তু খুব স্থির মানসিকতা নয়। হ্যাঁ, স্বামীজি হচ্ছিল অন্তর থেকে প্রচন্ড স্থির, হ্যাঁ, আর বাহ্যিকতার দিক থেকে খুবই দুরন্ত। এই পার্থক্যটা বুঝতে হবে, ছোট জিনিস। আবার অনেকে ধরো চুপচাপ বসে আছে, হ্যাঁ, অনেক বাচ্চা বা অনেক মানুষ খুব একটা শান্ত ঠান্ডা প্রকৃতি, কিন্তু ভিতরে কিন্তু খুব চঞ্চল, মানে কোনো একটা দিকে স্থির থাকতে পারে না, এই ভাবছে ওই ভাবছে ওই ভাবছে, সেই স্থিরতা, সেই চঞ্চলতা কিন্তু খুব ক্ষতিকর। একদম। স্বামীজি ভাবো চঞ্চল একদিক দিয়ে মানে এটাই স্বামীজির মানে সব থেকে মনে হয় সবার থেকে আলাদা করে স্বামীজিকে, যে পুরো পৃথিবীতে মনে হয় বিরল এরকম একটা প্রতিভা, যে সারাদিন ধরে আমরা দেখেছি যে সারাদিন কুস্তি করছে, হ্যাঁ, তরোয়াল চালানো শিখছে, নৌকা চালানো শিখছে, লাঠি চালানো শিখছে, আবার খেলাধুলা করছে, মানে যে যারা নাকি একদম কি বলে একদম চঞ্চল, যেটাকে তুমি বললে যে ডানপিটে, আবার রাত্রেবেলায় তারই উল্টো মানে স্থিরতার ধ্যান করছে। ধ্যান হচ্ছে কি, ধ্যান আর এগুলো উল্টো কিন্তু। যারা দেখবে সাধারণত ধ্যান নিয়ে থাকে, যেমন রামকৃষ্ণ, আমি ঠাকুরকেই নিয়ে বলছি, ঠাকুর কি খেলাধুলা করবে? মনে হয় যারা ধ্যান ট্যান করে তারা খুব খেলাধুলা, দৌড় মারপিট এসব করবেন না, তারা কিন্তু স্থির। অ্যাকচুয়ালি ধ্যান মানে কি, যে বিং ফোকাসড ইন এ সিঙ্গেল পয়েন্ট, একটা সিঙ্গেল পয়েন্টে স্থির থাকা, মানে পার্টিকুলার একটা জিনিসের মানে কেন্দ্র করা। মন যত ছড়িয়ে দেবে, ধরো 10টা জিনিস নিয়ে কেউ রয়েছে, তার স্থির এক জায়গায় মন রাখা একটু অসুবিধা হয়ে যায় সাধারণ পক্ষে। যে চারদিকে 10টা দিকে মন দেবে, ধরো একটা ব্যবসাদার সে 10 দিকে মন দিয়ে বসে আছে, তাকে যদি বলো যে 10 মিনিট ধ্যান কর, হট করে পারবে না, তাই না? কিন্তু স্বামীজি দেখো মন চারদিকে ছড়াচ্ছে, মানে একটা জিনিস নেই, এই নাটক করছে, এই কুস্তি করছে, এই বন্ধুদের পিছনে লাগছে, দুষ্টুমি করছে, মানে যা সবকিছু করছে, আবার মানে মনকে ছড়াচ্ছে, আবার রাত্রেবেলা মনকে এক জায়গায় করে দিচ্ছে। আর যখন ছড়াচ্ছে, খেলছে, সেটাও যে কোনো রকমে করছে তা না, ওখানে প্রথম হচ্ছে, কুস্তিতে প্রথম হচ্ছে, হ্যাঁ। আবার যখন ধ্যান করছে তখনও ধ্যানে সেরা, মানে যেটাই করছে 100% ফোকাস দিয়ে করছে, মানে এটা খুব খেলাধুলা করছে, বিপরীত ধর্ম, একদম দুটো বিপরীত ধর্মতে সেরা, এরকম হতে পারে না। মানে একটা মানুষ হয়তো হয় খেলা দুরন্ত প্রাণাতে সেরা, না শান্ততে সেরা, একদম। কেউ শান্ত আবার দুরন্ত একসাথে দুটোতে সেরা, এরকম হতে পারে, এরকম কিন্তু বিরল। মানে মাইন্ডটাকে উনি এইভাবে কতটা ট্রেন্ড করেছিল, ছোটবেলা থেকে ট্রেন করেছিল না এটা। মানে একটা ধ্যান করছে যখন, তখন তাকে মানে সে কোনো হুঁশ থাকছে না, তাকে ধাক্কা মেরে মেরে ওর মা মানে ইয়ে করতে হচ্ছে, মানে ওখানে স্থির, কতটা স্থির সে ভিতরে থাকলে সে ধ্যানে একদম মানে ওভাবে নিমজ্জিত হয়ে যেতে পারে, নিমজ্জিত হতে পারে। আবার তার সাথে সাথে কতটা স্পোর্টি মানসিকতা হলে চারিদিকে এত খেলায় প্রথম হতে পারে, একদম একসাথে। কিন্তু নর্মালি আমরা যারা দেখেছি, যারা যত সাধক, যত যারা ধ্যান নিয়ে রয়েছে, ধ্যান করে, তারা খুব একটু শান্ত, একটু হাঁটাচলা করবে, তোমার খেলাধুলা পেলে বাইরেটাও শান্ত, ভেতরটাও শান্ত। স্বামীজি একদম বাইরেটা দুরন্ত কিন্তু ভেতরটা সেরা, আবার ভিতরে স্থিরতার দিক দিয়ে সেরা। মানে যেমনি ডানপিটে ছিলেন ছোটবেলায় উনি, ঠিক তেমনি মনটা একদম শান্ত ছিল। এটা মানে আশ্চর্য জিনিস, এইরকম কিন্তু পৃথিবীতে বিরল, খুব বিরল। এবং সত্যি কথা বলতে এই যে স্বামীজির ধ্যান বা ফটোগ্রাফিক মেমোরি যেটাকে বলে, এই ফটোগ্রাফিক মেমোরিটা কিন্তু সবার হয় না। মানে আমি যদি বলি 1% লোক পৃথিবীতে,
তা হয়তো কয়েক কোটি হবে, কিন্তু স্বামীজি ছিলেন কি নাম্বারস এর মধ্যে। একদম। ঠিক আছে, মানে আমি এটা রিসেন্টলি পড়েছিলাম যে এই স্বামী বিবেকানন্দ, ঠিক আছে, আর এখনের দিনের ইলন মাস্ক, ঠিক আছে, এনারও কিন্তু মানে ফোকাস এন্ড কনসেন্ট্রেশন মানে একটা নেক্সট লেভেল। হ্যাঁ একদম, সেটা আছে একদম। হ্যাঁ মানে দেখুন না যে স্বামীজি যে একটা মহান কাজ করে গেছেন, আর কিন্তু ইলন মাস্ক এখন মহান কাজ করছে, ঠিক আছে, মানে ওই জন্য বলবো না যে এদের অ্যাকচুয়ালি ধ্যান আর কনসেন্ট্রেশনটা সেই লেভেলে রয়েছে, তাহলে এটা এমনি পেরেছে। একদম একদম, কনসেন্ট্রেশনই মেন, যে কোনো জিনিসের কনসেন্ট্রেশনই মেন। এই যে তুমি ঠাকুরকে ডাকছো, মানে ঠাকুর ধরো বলছি বিশ্বাস করা, সবাই বলেন ঠাকুরের উপর বিশ্বাস করা, বিশ্বাস কি? বিশ্বাস তুমি এক মনে কনসেন্ট্রেশন, ওইটাই মেন একক, আধ্যাত্মিকতার একক হলো কনসেন্ট্রেশন। যেমন একটা বাড়ির ইট, হ্যাঁ, সেরকম আধ্যাত্মিকতার একক হচ্ছে কনসেন্ট্রেশন। মানে হয় না, আমি এটা মানে রিয়েল লাইফে যেটা আমি দেখেছি, উপলব্ধি না আমি দেখেছি বলছি, সেটা হচ্ছে আমাদের যখন ফিজিক্সে এক্সপেরিমেন্ট হতো তখন আমরা দেখতাম না সেই সূর্যের আলোকে একটা যখন আতস কাছে ফেলা হতো তখন পার্টিকুলার একটা জায়গায় সেটা কেন্দ্রবিন্দু হতো, ঠিক আছে, এবং ওই জায়গায় যদি আমরা একটা পেপার নিয়ে যেতাম পেপারটা একদম জ্বলে যেত, ঠিক আছে, তো ফোকাসটা একদম সেইভাবে, একদম একদম, আমরা যদি কোনো কাজে সেই ভাবে ফোকাস দিই না মানে কাজটা সাকসেসফুল হবে। একদম একদম একদম, যেমন কাগজটা পুড়বেই মানে এটা গ্যারেন্টি, একদম একদম, মানে সেমনি আমরা সাকসেস পাবোই, কিন্তু আমাদের কি ওইভাবে আমাদের ফোকাসটা ধরে রাখতে হবে, রাইট? একদম একদম। সো রামকৃষ্ণ দেবের সঙ্গে যে সাক্ষাৎটা হয়েছিল এটা ঠিক কবে হয়েছিল? এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। তখন 1881 সাল। তো আমরা জানি যে স্বামীজি উত্তর কলকাতার ছেলে, সিমলাপাড়া, তো সেখানে ওই স্বামীজির পাশের পাড়ায়, পাশেই আর কি, সুরেন্দ্রনাথ মিত্র ঠাকুরের একটা খুব বড় ভক্ত ছিলেন, সুরেন্দ্র বলে ডাকতো ঠাকুর। সেই সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ি, তো ওই বাড়িতে একটা অনুষ্ঠান, ঘরোয়া অনুষ্ঠান ছিল গান বাজনা করার জন্য। মানে স্বামীজির গানের গলা তো আমরা জানি যে অসাধারণ ছিল, বাবার থেকে পাওয়া। বিশ্বনাথ দত্ত তিনিও গানে খুব সুন্দর গানের গলা ছিল। যাই হোক, স্বামীজি গান গাইতে এসেছিলেন, মানে অনুষ্ঠানে এসেছিলেন, তো ঠাকুরের গান গাইতে বলেছিলেন ওই সুরেন্দ্রনাথ। ওকে। এবার আমাদের ঠাকুরও মানে রামকৃষ্ণদেব তিনিও ওখানে আমন্ত্রিত ছিলেন। ওকে। এবার ওখানে বসে তিনি যখন গান শুনছেন নরেন্দ্রর, তখন তিনি মুগ্ধ হয়ে যাচ্ছেন যে আহা কি মধুর গলা, কি সুন্দর, দারুণ। তো করে ভালো লেগেছে। ঠাকুরের তো আমরা জানি, দেখেছি যে কোনো হট করে কাউকে ভালো লেগে যায়, হ্যাঁ, এক দেখা তিনি বুঝতে পারতেন যে এর সম্ভাবনা আছে। তো ওই রকম দেখে খুব ভালো লেগেছে, তো লেগে বলেছে তুমি দক্ষিণেশ্বরে আসবে। ওই প্রথম দেখা, ওই ঠাকুর স্বামীজিকে, মানে তখন তো স্বামীজি হয়নি, নরেন্দ্র, ঠাকুরের নরেনকে প্রথম দেখলেন, নরেন বলে ডাক। হ্যাঁ, তো এটাই হলো নরেনের সাথে ঠাকুরের প্রথম দেখা, সে ঐশ্বরিক মুহূর্ত, হ্যাঁ, যেটা একটা ইতিহাস হবে পরবর্তীকালে, কেউ জানতো না। তো তারপরে ঠাকুর বলে তুমি দক্ষিণেশ্বরে আসবে, তোমাকে ভালো লেগেছে। তখন দক্ষিণেশ্বরে তারপরে, যদিও সাথে সাথেই যায়নি, মেন যাওয়া শুরু করেছিল 1882 সাল থেকে, আর এটা ঘটনাটা ঘটছে 1881 সালের নভেম্বর মাসে, মানে বেশ অনেকটা মাস গ্যাপ দিয়ে তারপরে গেছিলেন। আচ্ছা আচ্ছা, মানে সঙ্গে সঙ্গে যায়নি। তখন স্বামীজি তো এসব খুব যে একটা বিশেষ করতেন বা মানে রামকৃষ্ণ দেব যে স্বামীজির মধ্যে একটা আলাদা কিছু সম্ভাবনা দেখেছিলেন ভারতবর্ষকে নিয়ে, মানে ওটা হয়তো স্বামীজি নিজেও জানতেন না, মানে উনি নিজেকে হয়তো অতটা বিশ্বাস করেননি যতটা হয়তো রামকৃষ্ণদেব স্বামীজিকে করেছিল। এটা খুব বড়। যখন প্রথম একদিন গেল, দুদিন দক্ষিণেশ্বরে গেল, তখন থেকে কিন্তু মানে স্বামীজির সামনে সেটা বলছেন না, কিন্তু পিছনে কিন্তু দেখবে ঠাকুর কিন্তু বারবার বলছে ওই মাস্টারমশাইকে, তারপর রাখালকে, যে এই যে ছেলেটাকে দেখছো কেমন লাগে, ওর সাথে গল্প করে আমার বলবে ও কেমন। মানে অন্য কাউকে কিন্তু বলছে না, বলছে নরেন নতুন আসছে, ওর সাথে গল্প করে আমায় বলবে ও কেমন। আচ্ছা, মানে অন্যান্য ভক্তদের দিয়ে যাচাই করছে। আচ্ছা আচ্ছা, তার মানে কি, মানে ওকে নিয়ে ভাবছে, মানে ঠাকুর কিন্তু বুঝতে পারছে যে এর একটা সম্ভাবনা আছে, একটা বিশালত্ব রয়েছে তার মধ্যে। তো এইটা নরেন্দ্রকে কেউ ভালো বললে তখন থেকেই, মানে এটা যে অনেকদিন যেতে যেতে হয়েছে তা নয়, প্রথম থেকে নরেন্দ্রকে প্রথম দেখাতেই তিনি হয়তো বুঝে গেছেন যে স্বামীজিকে। ঠাকুর তো বলতেনই প্রায় যে আমি মানুষের চোখ নাক কপাল দেখে বুঝতে পারি, এটা ঠাকুর বলতেন সবসময়, যে আমি কপাল চোখ নাক দেখে মানুষের বুঝতে পারি কি হবে। তো এইটা একটা দারুণ মুহূর্ত সেই 1881 সালে। তারপর দক্ষিণেশ্বরে যেতে থাকে, আস্তে আস্তে স্বামীজি ঠাকুর একে অপরকে ভালোবাসতে থাকে, অসীম সেই ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা। আর আমি শুনেছিলাম নাকি স্বামী কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি মেনে নেন না,
না। মানে এই যে শ্রী ঠাকুরকে যিনি গুরু হিসাবে মেনেছিলেন এর মধ্যে নাকি অনেক পরীক্ষা করেছিলেন। স্বামীজির একটা খুব মন্ত্র মানে লাইফের, সেটা হচ্ছে উনি ফেথ, যে ওয়ার্ডটা ফেথের থেকে রিয়েলাইজেশনকে প্রায়োরিটি দেন। ওকে, ফেথের থেকে রিয়েলাইজেশন। ফেথ কি? ফেথ হচ্ছে মেনে নেওয়া, বিশ্বাস করা, মানে আমি তোমার উপর বিশ্বাস করি, ওকে, তাই না? কিন্তু স্বামীজি বলছে না, বিশ্বাস কেন করবো, আমি রিয়েলাইজ করবো, মানে ঈশ্বর, যেমন বলে না ঈশ্বরকে বিশ্বাস করবো, কিন্তু ঈশ্বরের বিশ্বাস না, আমি ঈশ্বরকে উপলব্ধি করবো। দুটো পার্থক্য আছে। উপলব্ধি করা মানে আমি যদি কোনো কিছু উপলব্ধি করতে যাই তাহলে সেটাকে গভীরে ঢুকতে হবে, সেটাকে জানতে হবে। আর বিশ্বাস করতে গেলে কিন্তু গভীরে না ঢুকলেও কেউ বিশ্বাস করে নিতে পারবে। মানে ধরুন একজন ঠাকুরের, একজন অত পড়াশোনা করে না, কিছু জানে না, একটা সাধারণ মানুষ, সেও কিন্তু মানে বিশ্বাস করতে পারে আমার ঠাকুরের বিশ্বাস আছে, কিন্তু ঠাকুরকে কিন্তু জানতে পারলো না, বিশ্বাস হয়তো করতে পারলো। হ্যাঁ, যেমন মন্দিরে অনেকে আছে দেখবেন ঠাকুরের নামে পড়ে থাকে, সে কি, আমি যদি বলি ঠাকুরের রামকৃষ্ণদেবের ধরো বেলুড় মঠে অনেকে পড়ে থাকে যে অসীম বিশ্বাস ঠাকুরের উপর, কিন্তু ঠাকুরকে কি বুঝেছে? কে বুঝেছে? বিবেকানন্দ বুঝেছে। বুঝতে পারছেন? রাখাল হয়তো বুঝেছে, বিবেকানন্দ বুঝেছে, এরা বুঝেছে, কারণ এরা থেকেছে, এরা প্রতিটা জিনিস এরা মানে কি বলবো কাটা ছেঁড়া করে মানে দেখিয়েছে, মানে উপলব্ধি করতে, রিয়েলাইজেশন, এটাই বলতে। মানে শ্রী ঠাকুরকে উনি উপলব্ধি করেছিলেন, শুধু বিশ্বাস করেন। আমি ঠাকুর যে এরকম হতে পারে, এতে কি হয়, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ধরো আমি কাউকে বিশ্বাস করছি, একটা গুরুকে, হ্যাঁ, খুব অসীম বিশ্বাস, গুরু যা বলবে তাই, এবার গুরু হয়তো সেই ভণ্ড, হ্যাঁ, আমি বুঝতে পারবো, কারণ আমি তো রিয়েলাইজেশন করি, আমি তাকে জানার চেষ্টাই করি, আমি জানি যে উনি যা বলছে ঠিক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবার যদি এরকম হয় যে কোন একজন কাউকে ঠাকুর ভেবে আমি বিশ্বাস করছি, আপনি যা বলবেন তাই, ও বলছি সম্পত্তি বেঁচে দাও, আমি বেঁচে দিচ্ছি, কেন ও যে বলবে করতে পারে মানুষের। হ্যাঁ, তাই না? যাচাইটাকে বলে রিয়েলাইজেশন। আমি যখন তাকে জানছি, তার দর্শন, তার ভাবনা, এগুলো নিয়ে আমি পর্যালোচনা করছি, হ্যাঁ, এগুলো নিজের মধ্যে আমি বিশ্লেষণ করছি, তখন দেখছি মহান মানুষ, তখন প্রেমে পড়ছি। ও আচ্ছা, বুঝতে পারছি? মানে ঈশ্বরকে আমাদের আগে রিয়েলাইজেশন করতে হবে, শুধু বিশ্বাস করলে হবে না। না, এবার এক একজন এক একটা মত, এবার আমরা এরকম বলে দিতে পারি না হট করে যে বিশ্বাস করলে হবে না, কারণ বহু আবার সাধক এসেছেন যারা বিশ্বাসকেই প্রায়োরিটি দিয়েছেন, কিন্তু স্বামীজির ধারা আলাদা। স্বামীজি এই জন্য আলাদা সবার থেকে, যে স্বামীজি যুক্তি আর আধ্যাত্মিকতার একটা মেলবন্ধন করেছে, ওকে, যেটা এর আগে কেউ হয়নি। এর আগে বিশ্বাস, আমাদের যত শাস্ত্র পড়বে দেখবে ওখানে অত যৌক্তিক ভাবে সবকিছু হয়তো নেই, সবসময় বিশ্বাসটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু স্বামীজি প্রথম এলেন যে যৌক্তিকতা দিয়ে সবকিছুকে, মানে সায়েন্স আর মানে আধ্যাত্মিকতার একটা মেলবন্ধন করে। স্বামীজির যত লেখাগুলো পড়বে তাহলে একই কথা অন্যান্য সাধকরা লিখছেন আর ওটাই লিখছেন স্বামীজি, কিন্তু সেটা দেখে মনে হবে যেন সত্যি এটা। আচ্ছা, কারণ ওটাকে যুক্তি দিচ্ছে, মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছেন তার, যে এটা কেন হয়। ওকে ওকে, এটাই হলো এটা হচ্ছে মানে আলাদা সবার, যে বৈজ্ঞানিক ভাবে উপলব্ধি করে কি রিয়েলাইজেশন। আমি যদি কোনো জিনিসকে উপলব্ধি করি, ওইটাই রিয়েলাইজেশন না। এবার তুমি না জেনে উপলব্ধি করতে পারবে। ধরো কোনো মানুষের দুঃখ তুমি যদি উপলব্ধি করতে চাও, যে আমি তোমার কষ্টটা উপলব্ধি করছি, তুমি তো জানতে হবে সে কতটা কষ্ট পাচ্ছে, কেন পাচ্ছে, তবেই তো তুমি উপলব্ধি করতে। মানে হয় না, মানে ও যতটা কষ্ট পেয়েছে আমাকে অন্তর দিয়ে সেই কষ্টটাকে অনুভব করতে হবে, তাহলে তার আগে তাকে, হ্যাঁ, তার কষ্টটা জানতে হবে। এবার তুমি কষ্ট না জানলে উপলব্ধি করতে পারবে না। মানে হয় না, যে সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে পার্থক্য। অরম টাইপের। পৃথিবীতে 99% লোক সিম্প্যাথি দেবে, মানে এমপ্যাথি কি, তুমি কাঁদছো, তোমার কষ্ট অনুভব করে আমিও কাঁদছি, কাঁদতে কজন পারে, তাই না? এইটা হলো বিষয়। ফেইথের থেকে এই ঠিক এখানেও পার্থক্যটা ওরকম, ফেইথ না করে উনি রিলেশনে প্রায়োরিটি দিয়েছেন সবসময়। তো স্বামীজি যে এই পায়ে হেঁটে সারা ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন, তো কিভাবে করেছিলেন তিনি? হ্যাঁ, এটা খুব সুন্দর স্বামীজির একটা অ্যাক্টিভিটিস তার জীবনচক্রের মধ্যে। স্বামীজি, আমরা জানি যে ঠাকুর থাকাকালীন কিন্তু সন্ন্যাস নিতে পারেননি, মানে সব ত্যাগ করতে পারেননি। এটা খুব বড় বিষয়, যে স্বামীজি বলছে, যে স্বামীজি নিজেই বলছেন যে আমার বাবা মাকেও আমি ছেড়ে দিয়েছি, কিন্তু ওনাকে কিন্তু উনি থাকাকালীন কিন্তু আমি সব ত্যাগ করতে পারিনি, মানে একটা ছিল না, ওইটা কিন্তু স্বামীজি কাটিয়ে উঠতে পারেনি, এটা স্বামীজি স্বীকার করেছে। উনি মারা যাওয়ার পর তাই জন্য দেখবে 87-তে সন্ন্যাস নিয়েছে, 86-তে মারা গেল, 87-তে সন্ন্যাস নিলেন আমাদের বড়নগর মঠে, প্রথম যে মঠটা স্থাপন করেছে বড়নগর মঠে। 87-তে সন্ন্যাস গ্রহণ করে 88-র আগস্টে বেরিয়ে পড়লেন ভারত ভ্রমণে।
কি নিলেন সাথে, এগুলো প্রত্যেকটা জিনিস খুব তাৎপর্যপূর্ণ। কি নিলেন Okay. সাথে? একটা কমন্ডলু, মানে সাধুদের যেটা থাকে, আচ্ছা, মানে ছোট একটা ঘটির হ্যাঁ, মতো ঘটির জিনিস। মতো, হ্যাঁ। আচ্ছা, একটা কমন্ডলু, একটা লাঠি, ওকে আর দুটো বই। ওকে, হ্যাঁ আমরা এই ছবিটা অনেকে দেখেছি। হ্যাঁ, বই দুটো কি? গীতা, আর একটা ওই খ্রিস্টের বাংলা অনুকরণ, ওকে, মানে খ্রিস্টান ধর্মের বাংলা। এই দুটো বই সাথে রাখলেন, আর কমন্ডলু আর লাঠি, এই চারটে জিনিস নিয়ে বেরিয়ে পড়লেন ভারতবর্ষ। পুরো ভারতবর্ষকে জানবেন, শিক্ষা দেবেন, এটাই উদ্দেশ্য ছিল। এটাই উদ্দেশ্য। ওকে, তখন তো এরকম, এখন যেমন অনেক মাধ্যম আছে, তখন তো ছিল না। না। তখন তো গিয়ে না বুঝলে জানা যেত। আমরা যেমন এখন ঘরে বসে সমস্ত ভারতের কথা জেনে যাচ্ছি, হ্যাঁ তাই না? কিন্তু তখন জানার উপায় ছিল না, তখন তো যেতে হবে। যেতে হবে। জানার উপায় কি, তখন ভারতবর্ষের যা পরিস্থিতি আমাদের, সাক্ষাৎ করতেই হবে, হ্যাঁ, নাহলে হবে না। হবে না। তো বেরালেন, আগস্ট মাসে বেরিয়ে পড়লেন। বেরিয়ে মানে 1888 খ্রিস্টাব্দের আগস্ট আগস্টে। মাসে, হ্যাঁ। বেরিয়ে কোথায় গেলেন? প্রথম কোথা দিয়ে শুরু করলেন? উত্তর ভারত, মানে উত্তর ভারতটা প্রথম চুজ করলেন। ওকে কোথায় গেলেন? বারাণসী, ওকে বেনারস, ওকে হ্যাঁ, চলে গেলেন। ওখানে গিয়ে তিনি কার সাথে দেখা করলেন? তৈলঙ্গ স্বামী, ওকে তখনই থাকতেন তৈলঙ্গ স্বামী। তারপর ভূদেব মুখোপাধ্যায়, ওকে যিনি লেখক ছিলেন, আমাদের খুব উন্নত মানের একজন লেখক ছিলেন বাংলা সাহিত্যের, ভূদেব মুখোপাধ্যায়। তো ভূদেব মুখোপাধ্যায় যে সাক্ষাৎ হয়েছিল, তারপর ভূদেব মুখোপাধ্যায় পরবর্তীকালে লিখছেন যে এত অল্প বয়সী একজনের এত অভিজ্ঞতা, এত অন্তর্দৃষ্টি, মানে এই ছেলেটি মানে মহান একজন ব্যক্তি হবে বলেন। ওকে মানে স্বামীজির ব্যাপারে লিখছেন এটা পরবর্তীকালে, মানে কতটা ওই একটা সাক্ষাৎকারী তিনি কতটা বুঝতে পেরেছিলেন স্বামীজির এই মাহাত্ম্য। তারপর ওখান থেকে ওই বারাণসী থেকে তিনি চলে গেলেন ওদিকে তোমার অযোধ্যার পর গেলেন লখনৌ থেকে চলে আসলেন এদিকে তোমার আগ্রা, বৃন্দাবন, হ্যাঁ, ঋষিকেশ, না মাঝখানে হাতরস, তারপরে ঋষিকেশ। ওকে, এটা হলো উত্তর ভারতের ম্যাপ, পরিভ্রমণ। এই ভ্রমণে কি মেন কি হয়েছে, তিনি বিভিন্ন অভিজ্ঞতার সাথে সম্মুখীন হয়েছে। যেরকম মানে শুধু যে শেখাতে গেছেন তা না, নিজে শিখছেন। এগুলো এটা খুব ইন্টারেস্টিং। নিজে শিখছেন, কিভাবে শিখছেন? যখন তিনি ইয়েতে ছিলেন, ওই বৃন্দাবনে, হ্যাঁ বৃন্দাবনেই সম্ভবত, বৃন্দাবনে তো একজন তামাক খাচ্ছিলেন। স্বামীজি তো তামাক সেবন করতেন, হ্যাঁ। তো বলছে তোমার তামাকটা দাও, একটু খাই। বলছে না, আমি দিতে পারবো না, কারণ আমি নিচু জাতি আর কি, হীন জাতি। আচ্ছা, মানে হ্যাঁ, মানে যার দিয়ে চেয়েছেন তিনি বলছেন আমি হীন জাতি, আমি তোমাকে দিতে পারবো না। এবার তখন তো জাতিভেদ প্রথা মানে খুব স্বাভাবিক ছিল। এখন যেমন আমরা মনে হচ্ছে যে খুব একটা অস্বাভাবিক জিনিস, তখন খুব স্বাভাবিক ছিল, সবাই মানতো আর কি। তো স্বামীজি বলছে ও আচ্ছা, মানে স্বামীজি ওটা মেনে নিলেন, ও আচ্ছা বলে চলে যেতে গেলেন। কিছুটা গিয়েই স্বামীজির মনে হলো, আরে এটা কি করছি, মানে আমি তো মানে এক আত্মা, এই 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 মতবাদ প্রচার করি, একাত্মবাদ, মানে সবাই এক, তাই না? তুমিও যে আমিও তাই, একই ভিতরে এসে একই আত্মা, একই ব্রহ্মের সন্তান। তাহলে আমি এটা মেনে নিলাম কেন? ও বলছে তাহলে আমি মেনে নিলাম। আবার ফিরে গিয়ে থেকে বলছে না, তুমি দাও, জোর করে খেয়েছে। এই যে আত্ম উপলব্ধি নিজেও শিখলেন কিন্তু, তাই না? একদম, মানে শুধু যে শেখাচ্ছেন তা না, কিন্তু নিজেও শিখছেন। এটা ভাইস ভার্সা। এইটা খুব মানে আমরা সাধারণত জানি যে শিখাচ্ছেন, না, নিজেও শিখছেন। তারপরে কি হচ্ছে আরো এরকম কি অভিজ্ঞতা? একবার ওই হাতরসে যখন গেল, স্টেশন মাস্টার শরৎ কুমার গুপ্ত স্বামীজির সাথে কথা হলো, হয়ে তিনি স্বামীজিকে মানে পছন্দ করে ফেললেন, স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করলেন। হ্যাঁ, কারণ বলছিল স্বামীজি কেন যাচ্ছে, মানে সব জায়গায় কেন যাচ্ছে? তখন বলছে যে আমি মানুষকে শেখাতে যাচ্ছি, মানুষকে জানতে যাচ্ছি, তাকে শেখাতে যাচ্ছি, হ্যাঁ, যেটা দরকার, ভারতবর্ষকে বাঁচাতে যাচ্ছি। তখন এইটা খুব ভালো লেগেছিল ওই শরৎ কুমার গুপ্তের, স্টেশন মাস্টারের। তা বলছে যে আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি? বলছে অবশ্যই, সব ছাড়ো, হাতের কুমণ্ডলী তুলে নাও। মানে কি, মানে কথাটার তাৎপর্য এই, সন্ন্যাস গ্রহণ করো, ব্যক্তিগত জীবন ছেড়ে দাও। যদি কিছু করতেই হয় তাহলে মানে দেশের জন্য নিজেকে সঁপে দাও। এই মানে তোমার ব্যক্তিগত জীবনের মধ্যে থাকলে হবে না, কুমণ্ডলী তোলো, সন্ন্যাস গ্রহণ করো, আমার সাথে চলো। ওনার সাথে চলে গেল। এটা উত্তর ভারতটা গেল। উত্তর ভারত থেকে তিনি চলে গেলেন হিমালয়ের কাটিয়ে তিনি মিরাট থেকে দিল্লি, ঠিক আছে। তারপরে পশ্চিম ভারতেও অনেক রাজার কাছে গেলেন। এইবার যথারীতি
পশ্চিম ভারত করে দক্ষিণ ভারতে গেলে মাঝখানে একটা ঘটনা ঘটেছে যে এক রাজার কাছে গেছে। রাজা বলছে যে তোমরা মূর্তি পুজো করো কেন? হ্যাঁ হ্যাঁ, বলছে মানে মূর্তি পুজো নিয়ে হাসাহাসি করছে যে মূর্তি পুজো করে কেউ, এরকম বলছে। তখন স্বামীজি যৌক্তিকতা দিয়ে স্বামীজির স্বভাব বোঝানোর চেষ্টা করলেন, তিনি বুঝবেন না, তিনি সেই যাচ্ছে সেই ইয়ে করে কিছুতেই বুঝছেন না। তখন তিনি কি করেছেন বলছেন মানে এটা শোনা দরকার, কারণ এটা একটা শিক্ষা, উপস্থিত বুদ্ধি কতটা। তখন তিনি বলছেন আচ্ছা ঠিক আছে, বুঝবেন না বলে এবার রাজার মানে ঠাকুরদার একটা ছবি ছিল দেওয়ালে। তখন বলছে ওই ছবিটাকে নিয়ে আসুন তো একটু। বলছে কেন? বলছে নিয়ে এসছে। বলছে এর গায়ে থুতু দিন। রাজাকে বলছে, রাজা বলছে এ কি, এখানে আমি আমার ইয়ের গায়ে মানে ঠাকুরদার গায়ে কি করে থুতু দেবো? বলছে ইনি তো সে নন। মানে ওখানে রাজা বলছিল কি ও তো ঠাকুর নন, মূর্তিটা। বলছে ইনি তো সে নন, তাহলে আপনার দিতে অসুবিধা কি? বলছে যে না আমি তো মনে করি, মানে আমার তো মনে আছে একটা, ঠিক সেইভাবে এই ভক্তরাও মনে করে ওটা মানে ওটা একটা প্রতীক ঈশ্বর। মানে মাটির প্রতিমা না, ওর মধ্যে ঈশ্বরই বাস করছে, এইটা বোঝানোর জন্য যে ওই যে বিশ্বাস, এই যে বিশ্বাস করে ভক্তরা যে ওর মনে ঠাকুর আছে, ঈশ্বর আছে, এবং ঈশ্বর ওই জন্য আসে। মানে আমরা হিন্দুরা যে মূর্তি পূজা করি, আমরা তো বিশ্বাসই করি যে মূর্তির মধ্যে হয়তো ঈশ্বর রয়েছে। এইটা যেমন যেমন উনি বিশ্বাস করেন যে ঠাকুর মানে তার ঠাকুরদা ওখানে আছে, মানে ওই ঠাকুরদাই বিশ্বাস করেন। হ্যাঁ, মানে খুব ভালো এক্সাম্পল। হ্যাঁ, তখন তিনি চুপ হয়ে গেলেন যে এইটা আমাদের তো বিশ্বাসটা মেইন, মানে এটা একটা বড় জায়গা। বুঝতে পারলেন রাজা। তোমাকে একটা কথা বলি যে স্বামীজি যখন দক্ষিণ ভারতে মাদ্রাজে আসলেন, তখন তিনি তো সব জায়গায় মানে মানুষকে দর্শন, যে হিন্দু দর্শন শেখাচ্ছেন, বিভিন্ন বক্তৃতা দিচ্ছেন, শেখাচ্ছেন, নিজে শিখছেন তাদের থেকে, মানুষের ভাবধারা, তাদের সাইকোলজি শিখছেন, মানুষ কি চাইছে, কোথায় অভাব ভারতবর্ষে, কিসের অভাব, হ্যাঁ কি দরকার ভারতবর্ষে এখন, এই সময় কি দরকার ভারতবর্ষকে জাগিয়ে তুলতে পারে, এগুলো। যখন মাদ্রাজে এসছেন তখন তিনি সেখানেও তার বক্তৃতা দিচ্ছেন হিন্দু ধর্মের উপর, দর্শনের উপর। তো সে বক্তৃতা, এটা নিয়ে আমরা বিস্তারিত সে কোনো এক সময় বলবো। হ্যাঁ, অসাধারণ বক্তৃতা। সেইটা স্বামীজি তো দিলেন। তো তারপর ক্ষেত্রীর যে রাজা রাজা ছিলেন, তিনি প্রধানত এই যে স্বামীজি থেকে নরেন্দ্র থেকে যে বিবেকানন্দ বিবেকানন্দ হলেন। হ্যাঁ, তিনি বিবেকানন্দ হলেন কেন, মানে বিবেকানন্দ নামটা কি দিলেন? হ্যাঁ, এইটা একটা ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে এই রাজা, ক্ষেত্রীর রাজা দিলেন তাকে বিবেকানন্দ। তার দর্শন মানে তাকে বিবেকানন্দ কি, তার বিবেক। তিনি দেখলেন তার দয়া, তার মানে মানুষের প্রতি তার কান্না, হ্যাঁ, মানুষের দুঃখকে ওই যে উপলব্ধি করা, রিয়েলাইজেশন। এই দেখে তিনি ভাবলেন যে স্বামীজি মানে বিবেকানন্দ থেকে ভালো নাম আর মনে হতে পারে না। যার বিবেক আছে এবং বিবেক থেকে বিবেকের কাজ করে সে আনন্দ পায়। ওকে, ঠিক আছে, এইটা ভাবলেন যে বিবেক আছে, এমন বিবেকবান পুরুষ আমি দেখিনি কোথাও, তিনি বলছেন। এবং এই বিবেক কাজ করে মানে এইটাই আনন্দ দিচ্ছে তাকে, তার আর কোনো জগৎ নেই না, সে ত্যাগ করেছে সমস্ত কিছু, তার আর আনন্দের দরকার নেই। এইটাই একমাত্র আনন্দ জীবন, যে মানুষের জন্য কিছু করব, ভারতের জন্য কিছু করব, হিন্দুর জন্য কিছু করব, সর্বোপরি মানব সভ্যতার জন্য কিছু করে যাবো। এইটা আনন্দ দিচ্ছে তাকে। তাই জন্য ভাবলো যে কি নাম হওয়া যায়, একজন সন্ন্যাসী। আবার উনি তো সন্ন্যাস গ্রহণ করেছেন, তাই জন্য তো সন্ন্যাসী মানে ওই সন্ন্যাসীর সাথে যায়, সন্ন্যাসী ধর্মের সাথে যায়, এরকম নামই দিতে হবে। তাহলে এই যে বিবেক আনন্দ, বিবেক যুক্ত আনন্দ, বিবেকানন্দ, এই জন্য বললেন মানে তাকে উপাধি দিলেন বিবেকানন্দ। ওই বক্তৃতা শুনে হ্যাঁ, মহান মানে একটা দারুণ জিনিস, এসব গায়ে কাটা দেয়। হ্যাঁ, একদম। মানে বিশেষ করে এই যে নিজের যাত্রাটা করলেন, ভারত ভ্রমণ করলেন, মানে কি একটা নতুন অধ্যায় সূচনা হচ্ছে। আরেকটা এবার যাত্রা নিয়ে আরেকটা জিনিস মনে পড়ছে, ওটা না বললে নয়। শেষে যখন কন্যাকুমারীতে গেল, ওই পর্বতে ওখানে 3 দিন ধ্যান করলেন। 3 দিন ধ্যানে মগ্ন ছিল। ওটা কোথায় করেছিল? ওই পর্বতের নিচে। এবার করে তারপর ধ্যান পর গিয়ে তার হঠাৎ যেন রিয়েলাইজেশন হলো যে মানে অ্যাকচুয়ালি মানুষকে দেখে তার সেই শেষ উপলব্ধিটা কি, মানে এই যে ভারত ভ্রমণের উপলব্ধিটা কি তার হয়েছে। সে বললো যে এগুলো একটা মানে বৃথা করা। তিনি বলছেন ভেবে দেখে এত বড় কর্মসূচি, লাস্টে বলছেন বৃথা,
বলছে কেন কেন বৃথা? তখন তার ওই রামকৃষ্ণদেবের কথা মনে পড়ছে, যে ঠাকুর বলেছিলেন যে খিদে পেটে কখনো ধর্ম, তাই না? তিনি ঘুরে দেখলেন সব থেকে বড় অভাব টাকার, দারিদ্রতা। তো ওই সময় ভারত, তখন মানুষ তাকে যদি ধর্ম কথা শোনায় সে বুঝবে কি? বুঝবে? তাকে খেতে দিতে হবে। হ্যাঁ একদম, খাওয়া নেই, পড়া নেই, মানে তখন সারা ভারতবর্ষ তো ব্রিটিশদের আন্ডারে, ঠিক আছে? ভারতবর্ষকে একদম কি বলবো, মানে ভিখারির দেশ করে রেখেছে এক কথায়। তাহলে এই দারিদ্রতা আগে মানুষকে একটা যে মানে জাগিয়ে তুলতে হবে, তারপরে ধর্ম কথা। আগে মানুষকে তার দৈনন্দিন জীবনে সুস্থ করতে হবে, সুস্থ একটা দৈনন্দিন জীবন উপহার দিতে হবে, তারপরে তো সে ধর্ম কথা শুনবে, ঈশ্বর কথা শুনবে। এই যে দর্শন, হিন্দু দর্শন, তার বয়ে গেছে হিন্দু দর্শন শুনতে, সেখানে যে ভাত চাইছে, সে ভাত চাইছে, তা ভারতীয়দের উপর নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, তো সেফটি দাও, ঘর দাও। হ্যাঁ, সব থেকে বড় কথা ভারতবর্ষ পরাধীন। তো আগে তো আমাকে নিজেকে উপলব্ধি করতে হবে, মানে ভারতবর্ষকে স্বাধীন করতে হবে, তারপর আসছে অর্থনীতির কথা, তারপর আসছে বিয়ের কথা। এটা তো স্বামীজি আগে, মানে এখন যেমন আমরা জানতে পারি বইটি পড়ে, তিনিও জেনেছেন, কিন্তু এই যে মিশিয়ে মানুষের সাথে তিনি যে বুঝতে পেরেছেন, বুঝে তারা এইটা লাস্টে বলেছেন। আমি এখানে একটা কথা বলবো, ওই আমরা মাসলোস হায়ারার্কি পড়েছি, হ্যাঁ, ওখানে যেখানে লেখা রয়েছে যে নিচে একদম হচ্ছে বেসিক নিডস, তারপর সাইকোলজিক্যাল, তারপর তো সেই সেলফ অ্যাকচুয়ালাইজেশন সব থেকে উপরে, আর ওটা সবার থেকে উঁচুতে থাকে। একদম একদম। আগে আমি বেসিক নিডটা আমরা পূর্ণ করি না। স্বামীজিও এটা বলেছে, ওই যে বলেন খালি পেটে ধর্ম হয় না, খেতে পাচ্ছি না আমি কি ধর্ম কর্মের কথা বলবো? কথাটা ঠাকুর বলেছিল, তিনি ওই সময় মাথায় আসলো। ভাবো যে পুরো তার যেটা মনে হচ্ছে এই যে আমি দর্শন শেখাতে এসেছি, এটা যেন বৃথা। হ্যাঁ, কে কি শিখবে? কিছু কি শিখবে মানুষ? গুটি কতক মানুষ শিখবে, যারা এই যে রাজা, যার ভালো লেগেছে, আরো কয়েকটা রাজা, হ্যাঁ, এরা শিখবে, কিন্তু প্রজা তো দুঃখে আছে। প্রজা দেশের মানুষ, এটা মানে দেশের প্রজা, সেইটাই দুঃখী রয়েছে। তাহলে সে কি বুঝবে? আগে তাই জন্য তিনি তারপর থেকে না ইয়ে করেছেন, মানে মানুষকে সাহায্য, মানে মানুষকে জাগিয়ে তোলা, যুব সমাজকে জাগিয়ে তোলার ওইখান থেকেই মাথায় আসে এই ভারত ভ্রমণের পর থেকে, যে না ধর্ম প্রচারের পরে হবে, আগে যুব সমাজকে জাগিয়ে তুলতে হবে, নেশা মুক্ত করতে হবে। হ্যাঁ, আর নেশায় তখন তো ব্রিটিশ আমাদের নেশায় ডুবিয়ে রেখেছে, হ্যাঁ, মদ্যপান করে, গাঁজা, আফিম, হ্যাঁ, ডুবে রয়েছে যুব সমাজ। তো বন্ধুরা, আজকের পডকাস্টের ব্যাপারে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। অ্যাকচুয়ালি ভিডিওটা ভেবেছি আমি দুটো পার্টে বানাবো, কারণ ভিডিওটার লেন্থ অনেকটা বড় হয়ে গেছে। প্রথম পার্টে আপনারা দেখলেন যে স্বামীজির ছোটবেলা এবং রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে ওনার সাক্ষাৎকার। শিকাগো ধর্ম মহাসভার আগে স্বামীজি যে হেঁটে সারা ভারতবর্ষ পরিভ্রমণ করেছিলেন, এই বিষয়টাও আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আর এর ঠিক পরবর্তী ভিডিওতে আমরা তুলে ধরবো যে এই স্বামীজি শিকাগো ধর্ম মহাসভায় গেছিলেন, সেখানে গিয়ে যে ওনার সেই ঐতিহাসিক বক্তব্য, আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন স্থানে স্বামীজির সেই কার্যকলাপ, সেই ভিডিওটার লিঙ্ক আপনারা উপরে আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো স্যারের সাথে, অন্য কোনো পডকাস্টে। এবং তোমরা যদি তোমাদের কেরিয়ারে আরো সাকসেসফুল হতে চাও, তাহলে অবশ্যই কেরিয়ার গাইডেন্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। তো আজকের জন্য এতটাই, চলো টাটা।